ওকে, আমরা রেকর্ডিংটা অন করে দিলাম। আজকে আমাদের সাক্ষ্য আইনের ২য় ক্লাস। গত ক্লাসে আমরা ১ থেকে ১৬ ধারা পর্যন্ত পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা ১৭ ধারা দিয়ে শুরু করব। তো আমি বলেছি, আ গতকালকের ক্লাসেই বলেছিলাম আপনাদেরকে যে সাক্ষ্য আইন যারা সত্যিকার অর্থে ভালো আইনজীবী হতে চান, হুম? আপনারা যারা ভালো আইনজীবী হতে চান, আমাদের এখানে কাজ করার একটা সুযোগ আছে। অনেক সেক্টরেই কাজ করার সুযোগ আছে। বিশেষ করে আপনাদের ট্রায়ালের যে লয়ার, মানে যারা হচ্ছে সাক্ষী করায়, আর্গুমেন্ট করায়, এরকম লয়ারের সংখ্যা কিন্তু খুব কম। আপনারা যারা এই পেশায় আসবেন, আইন পেশায় আসবেন, আ এটাকে মিশন হিসেবে নিয়েছেন। যে না আমি এই পেশায় থাকবো। হয়তোবা ১ম অবস্থায় একটু কষ্ট হবে। একটা সময় কিন্তু খুবই ভালো করবেন এবং আপনারা ভালো করে পড়াশোনা করে আসতেছেন। পড়াশোনা করা স্টুডেন্ট। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা নোট করে রাখতে পারেন যে ট্রায়ালের ভালো লয়ার হবো। খুব বেশি দিন সময় লাগবে না। ৫ থেকে ১০ বছর পর আপনি যেবারে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনার নাম কিন্তু সারা জেলাতে ছড়িয়ে যাবে। এখানে খুবই শর্টেজ আছে যেই কারণে মামলাগুলো পেন্ডিং, অর্থাৎ মামলা যে দীর্ঘসূত্রিতা আমরা বলি যে একটা মামলা হলে সেটা যেই মামলাই হোক, দেওয়ানি মামলা হোক, ফৌজদারি মামলা হোক, সেই মামলাটা দীর্ঘদিন হচ্ছে কি করে? কোর্টে কন্টিনিউ থাকে। এক্ষেত্রে ভালো ট্রায়ালের লয়ার হলে সেটা কিন্তু দ্রুত নিষ্পত্তি করা যায়। আদালতেরও অনেক সময় কিছু করার থাকে না যে দ্রুত নিষ্পত্তি করবে কিন্তু সাক্ষী হচ্ছে না, জেরা হচ্ছে না, জবানবন্দি হচ্ছে না, আর্গুমেন্ট হচ্ছে না। ওকে, আপনারা এই সেক্টরে অবশ্যই আমি আপনাদেরকে বলব যে এখানে আপনারা হচ্ছে নোট করে রাখতে পারেন যে হ্যাঁ, ওকালতি করব, অ্যাডভোকেট হব। পাশাপাশি হলো আমরা কি করব? এই জিনিসটাতে ফোকাস করব আলাদা করে। আমি সবাইকে সাজেস্ট করতেছি। বিশাল সুযোগ আছে আপনাদের। যে শুধুমাত্র জামিনের লয়ার হব না। যে একটা মামলা পেলাম, জামিন করাইলাম, তারপরে এটার ট্রায়াল হবে না। যখন সাক্ষী আসলো তখন হচ্ছে অন্য আরেকজন আইনজীবী দিয়ে আপনি ট্রায়াল করালেন। এরকমটা যাতে না হয়। ভালো করে স্টাডি করবেন। আ স্টাডি এখন করতেছেন সেটা আপনার হচ্ছে যেহেতু স্টাডির পেশাতে আসতেছেন, পড়ালেখার পেশাতে আসতেছেন, এখানে আপনাকে কিন্তু কবরের যাওয়ার আগের দিন পর্যন্ত আপনার সেই সনদটা বলবৎ থাকবে এবং আপনি মারা যাওয়ার পরেও আপনাকে অ্যাডভোকেট সাহেব বলেই সম্বোধন করবে। তার মানে কবরের যাওয়ার আগের দিন পর্যন্ত আপনি এই পেশায় থাকবেন। এখানে পড়াশোনা অবশ্যই করবেন। এবং যেহেতু এই সেক্টরে কাজ করার সুযোগ আছে আপনারা আপনারা হচ্ছে মাথায় নিতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে, এই যে আপনারাদেরকে বলতেছি যে এই সেক্টরে কাজ করার সুযোগ আছে। তার মানে এই ট্রায়াল এর লয়ার যদি আপনি ভালো লয়ার হতে চান তাহলে এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইনকে ভালোবাসতে হবে। যারা সাক্ষ্য আইনকে ভালোবাসবেন না, এটাকে মনে করবেন কঠিন, এটা তিতা লাগে, বুঝি না, কোনটা প্রাসঙ্গিক, কোনটা অপ্রাসঙ্গিক, দেন আপনারা কিন্তু ওই পেশায় কিন্তু ভালো করতে পারবেন না। একটা সময় ছিল যে যার নাই কোনো গতি সেই করে ওকালতি। এখন আমি বলব যার আছে বেশি গতি সেই করে ওকালতি। যার আছে বেশি গতি সেই করে কি? ওকালতি। সহজ পেশা না। আপনি as usual কথা বললেন, অসুস্থ এই সেই, এইগুলো বলে আপনি আদালত থেকে এখন আর রিলিফ পাবেন না। আপনাকে সাবমিশন রাখতে হবে ভালো করে, মামলা ভালো করে স্টাডি করতে হবে। সিনিয়রিটি দিয়ে হবে না। জুনিয়ররা আমরা অনেক ভালো করতেছি। যে জায়গায় সিনিয়ররা এখন অনেকে না আমাদেরকে সাপোর্ট করছে না। ছেলেগুলো ভালো করতেছে। কারণ আমরা এরকম একটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এসেছি বার কাউন্সিলের ইতিহাসে বার কাউন্সিল কিন্তু সবচেয়ে কঠিন কোয়েশ্চেন আমাদের সময় করেছিল। এমসিকিউ তেও করেছিল, রিটেন এ তো বিশেষ করে প্রবলেম কোয়েশ্চেন এবং হচ্ছে কোয়েশ্চেন এর যে প্যাটার্ন, এস ইউজুয়াল যে কোয়েশ্চেন গুলো ছিল, কাকে বলে, কত প্রকার কি, এগুলো থেকে কিন্তু বার কাউন্সিল এখন বের হয়ে চলে এসেছে। তার মানে বার কাউন্সিল চাচ্ছে যে বার এবং বেঞ্চের যে সমন্বয়, যিনি বেঞ্চে বসতেছেন উনি জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় সেই বাংলা, হিস্ট্রি এবং সবগুলো সাবজেক্ট ১,০০০ মার্কের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে, এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে, তারপরে একজন অবশ্যই পারফেক্ট একজন পারসন বসতেছেন। অথচ এখানে যিনি বেঞ্চে আছেন তিনি হলো কোন রকম মানে কি বলবো? বাংলাও ভালো করে উচ্চারণ জানেন না। তাহলে সেক্ষেত্রে সমন্বয় তো হচ্ছে না। বার এবং বেঞ্চের যে সমন্বয় একই পাখির ২ টি ডানা। তাহলে একটা পাখির একটা ডানা যদি কাজ করে, আরেকটা ডানা যদি যথাযথভাবে কাজ না করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে যারা আইন আশ্রিত জনগণ আসবে, তারা কি রিলিফ পাবে আমাদেরকে দিয়ে? যাই হোক, আমরা অবশ্যই ভালো ট্রায়াল এর লয়ার হবো এবং মাথায় রাখবো যে আমরা এই সাক্ষ্য আইনকে সবচেয়ে বেশি ভালোবাসবো। আমরা কেন ভালোবাসবো সাক্ষ্য আইনকে? পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য? সেটা তো অবশ্যই। পরীক্ষায় আমাদেরকে ফার্স্ট টার্গেট পরীক্ষায় ভালো মার্ক পেতে হবে। পাশাপাশি হলো আমরা যাতে আ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি এবং পেশায় ভালো করতে পারি, সেজন্য কিন্তু আমাদের এই সাক্ষ্য আইন ভালো করে পড়তে হবে। ওকে, আমরা শুরু করতে পারি। আ স্বীকৃতি। আমরা ১৬ ধারা পর্যন্ত পড়েছি। ১৭ ধারা, অ্যাডমিশন ডিফাইন্ড। স্বীকৃতির সংজ্ঞা। আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে
স্বীকৃতির সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় আছে? স্বীকৃতির সংজ্ঞা আছে সাক্ষ্য আইনের ১৭ ধারায়। কোথায় আছে? যেভাবে আসবে আরকি এমসিকিউ পরীক্ষায়। এডমিশনের সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় আছে? ১৭ ধারায় আছে। স্বীকৃতি কত প্রকার? স্বীকৃতি হলো সাধারণত ৩ প্রকার। কি, কি? মৌখিক স্বীকৃতি, দালিলিক স্বীকৃতি, আরেকটা হলো এখন নতুন করে যুক্ত হয়েছে ডিজিটাল রেকর্ডের মাধ্যমে স্বীকৃতি। স্বীকৃতি কাকে বলে? আপনি যা জানেন সেটা প্রকাশ করাকে বলা হয় কি? স্বীকৃতি। কোন কিছু স্বীকার করে নেয়া। তাহলে স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত উক্তি অথবা ডিজিটাল রেকর্ডে রয়েছে যা বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো কিছু সূত্রপাত করে। তাকে বলা হয় কি? স্বীকৃতি। তার মানে আপনি যা জানেন তা যদি প্রকাশ করেন উইথআউট কনফেশন অর্থাৎ দোষ স্বীকার ব্যতীত উইথআউট কনফেশন দোষ স্বীকার ব্যতীত আপনি যা কিছু প্রকাশ করবেন সবই স্বীকৃতি। এই স্বীকৃতি আপনি দেওয়ানি মামলায়ও দিতে পারবেন। এই স্বীকৃতি আপনি কি করতে পারবেন? ফৌজদারি মামলায়ও দিতে পারবেন। ১৮ ধারা এবং ১৯ ধারা, ২০ ধারা এই ৩ টা ধারা মিলিয়ে আমরা বলতে পারি এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় কয় ধরনের ব্যক্তি, কয় ধরনের পক্ষ স্বীকৃতি দিতে পারে? তাহলে কয় ধরনের ব্যক্তি স্বীকৃতি দিতে পারে? উত্তর হবে কি? ৫ শ্রেণীর ব্যক্তি বা ৫ ধরনের ব্যক্তি। তাহলে ৫ শ্রেণী যেহেতু ব্যক্তি এখানে শ্রেণী ঠিক রাখেন। ৫ শ্রেণীর ব্যক্তি কি করতে পারে? স্বীকৃতি দিতে পারে। কে স্বীকৃতি দিতে পারে? ১ম এই হলো পক্ষ। তার মানে বাদী পক্ষ, বিবাদী পক্ষ। তাহলে পক্ষ যদি বলি বাদী, বিবাদী, বাদী, আসামি। তারা কি করতে পারে? স্বীকৃতি দিতে পারে। তারপরে পক্ষের প্রতিনিধি। এখন ধরেন যে ব্যক্তি মামলা করেছে সে একেবারেই অসুস্থ, হুইল চেয়ারে বসা বা হচ্ছে বিছানায় পড়া। কোন রকম দিন গুনতেছে সে কবরের ছবি তার চোখের সামনে ভাসতেছে, বয়স হয়ে গিয়েছে। আবার এদিক দিয়ে মামলাও করেছিল যখন তার শরীর স্বাস্থ্য ভালো ছিল ইতিপূর্বে ১০ বছর আগে। মামলাটা কোর্টে চলমান আছে। এখন সেই মামলাটায় যদি রায় হয় তাহলে তার বৈধ প্রতিনিধি যারা আছেন, হ্যাঁ, তারা কি করবেন? সেই সম্পদ পাবেন। সেটাও উনি চিন্তা করতেছেন। এই ক্ষেত্রে উনি মামলা পরিচালনার জন্য পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কি করলেন? একজন প্রতিনিধি নিযুক্ত করলেন। তাহলে সেই প্রতিনিধি ওনার পক্ষে যিনি নিযুক্ত হলেন, তিনি কি করতে পারবেন? তিনি স্বীকৃতি দিতে পারবেন। তারলি বলা আছে মামলার যে সাবজেক্ট ম্যাটার আছে, বিষয়বস্তু আছে, তো সেটাতে যার মালিকানাগত এবং আর্থিক স্বার্থ আছে, তিনি স্বীকৃতি দিতে পারবেন। তারপরে হচ্ছে মামলার বাদী-বিবাদী থেকে যে সকল ব্যক্তির নিকট থেকে মামলার বিষয়বস্তু স্বার্থ অর্জন করেছে বাদী-বিবাদী, তারা স্বীকৃতি দিতে পারবে। সাধারণত তৃতীয় ব্যক্তি যা থার্ড পার্টি, বাদীও না, বিবাদীও না। অর্থাৎ বাদীও না, আসামিও না, থার্ড পার্টি। থার্ড পার্টি যদি স্বীকৃতি দেয় সেটা স্বীকৃতি হিসাবে কি হবে না? গণ্য হবে না। তবে ১৮ ধারায় বলা আছে হবে না। কিন্তু ১৯ ধারায় ২০ ধারায় বলা আছে থার্ড পার্টির যে বিবৃতি সেটাও কি হবে? থার্ড পার্টির বিবৃতিও স্বীকৃত হবে। তাহলে কোন গ্রাউন্ডে থার্ড পার্টির বিবৃতি স্বীকৃতি হবে? ১৯ ধারায় বলা আছে। যদি থার্ড পার্টি কোন বিবৃতি দেয়, সেই বিবৃতিটা যদি আপনার যেই সাবজেক্ট ম্যাটার এ বিবৃতি দিচ্ছে বা সেই সাবজেক্ট ম্যাটার এর সাথে রিলেভেন্ট হয়। অর্থাৎ তার যদি সেখানে দায়িত্ব থাকে, তার যদি সেখানে কোনো অবস্থান থাকে, হ্যাঁ? তখন সেটা কি হবে? সেই বিবৃতিটা প্রাসঙ্গিক হবে। তাহলে ১৯ ধারায় বলা আছে যে ব্যক্তি স্বীকৃতি প্রদান করে মামলার পক্ষের সাথে তার অবস্থান এবং দায়িত্ব অবশ্যই কি করতে হবে? প্রকাশ করতে হবে। একেবারে ট্রু সেন্স এ আমরা যদি বলি, ধরেন আপনার ঢাকা শহর ৫ তলা একটা বাড়ি আছে। যাদের নাই আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। ঢাকা শহর না হোক, হ্যাঁ? ঢাকা শহর যেহেতু একেবারেই আমার ভালো লাগে না। খুবই জ্যাম। যে কালকে সকালে যাব, পরশুদিনও ঢাকা থাকবো। কালকেও সারাদিন ঢাকা থাকবো, পরশুও ঢাকা থাকবো। কিন্তু আ আপনাদের দোয়ায় যে ব্যক্তিগত গাড়ি আছে। কিন্তু তারপরেও জ্যামের কথা মনে হলে আর কিন্তু ভালো লাগে না। তাহলে ধরেন আপনার ঢাকা শহরে ৫ তলা বাড়ি আছে, সেই বাড়িতে আমি ভাড়া থাকি। আমি মামুন কি থাকি? ভাড়া থাকি। এখন সেই বাড়ির দায়িত্ব রহিম সাহেবকে দেয়া আছে। রহিম সাহেব হলো কেয়ারটেকার আপনার বাড়ির ভাড়া তোলে। এখন আমার যে ভাড়াটা, সেই ভাড়াটা আপনি রহিম সাহেবের কাছ থেকে আপনার কেয়ারটেকারের কাছ থেকে আপনি পাচ্ছেন না। আপনি রহিম সাহেবকে বললেন, "কিরে ভাই, ওই মামুন সাহেবের ভাড়াটা কোথায়? এটা দেন না কেন আমাকে?" তখন রহিম আপনাকে বলল, আপনার কেয়ারটেকার আপনাকে বলল যে, "ভাড়া আপনি পাবেন না বা ভাড়া আপনাকে দিয়ে দিয়েছি।" আর আপনি বাড়ির মালিক, আপনি বাড়িওয়ালা, আপনি জানেন যে ভাড়া আপনি নেননি। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কেয়ারটেকারের বিরুদ্ধে কি করলেন? সে ভাড়া আদায়ের অর্থ আদায়ের জন্য মামলা করলেন। এখন এই মামলায় আমি হইলাম কি? আমি হইলাম ভাড়াটিয়া। আমি কি? আমি কি বাদী না বিবাদী? আমি কোন পক্ষই না। বাদীও না, বিবাদীও না। তাহলে এই ক্ষেত্রে আমি গিয়ে ওইখানে স্বীকার করলাম, আমি ওইখানে গিয়ে একটা বিবৃতি দিলাম। হ্যাঁ, ঠিকই আপনি যে মামলা করেছেন, আমার কিন্তু ২ মাসের ভাড়া আছে। আপনারা কি পাবেন? হ্যাঁ, আপনি মালিক পক্ষ, আমার ২ মাসের ভাড়া আপনি পাবেন। তাহলে এই যে আমি বিবৃতিটা দিলাম, এই বিবৃতিটা কি হবে?
এই বিবৃতিটা কিন্তু স্বীকৃতি বলে গণ্য হবে। কেন এই বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য হবে? ওয়াই? আমি তো বা পক্ষ না ভাই। আমি তো তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি। তাহলে থার্ড পার্টি কেন আপনার হচ্ছে এই বিবৃতি স্বীকৃতি হবে? এই ১৯ ধারায় দেখেন বলা আছে। যে ব্যক্তিগণ স্বীকৃতি প্রদান করে মামলার পক্ষের সাথে তাদের অবস্থান এবং দায়িত্ব প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমার নিশ্চয়ই কি আছে? এখানে আমার নিশ্চয়ই অবস্থান আছে। আমার নিশ্চয়ই কি আছে? হ্যাঁ, আমার হচ্ছে দায়িত্ব আছে। যেহেতু আমি ভাড়াটিয়া। তাহলে আমার এই বিবৃতিটা কি? এই বিবৃতিটা স্বীকৃতি হিসাবে গণ্য হবে। তাহলে স্বীকৃতি যে প্রদান করেছে মামলার পক্ষের সাথে তা আর সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে। 39 ডিএলআর এডি 290 290 তে বলা আছে যে ব্যক্তি স্বীকৃতি প্রদান করে মামলার পক্ষের সাথে তার অবশ্যই কি প্রমাণ করতে হবে? অবশ্যই তার যে সম্পর্ক আছে পক্ষের সাথে। তাহলে আমি ভাড়াটিয়া, আপনার বাড়ির ভাড়াটিয়া, আপনি কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা করেছেন। তাহলে এখানে আমার কি আছে? আমার এখানে স্বার্থ আছে। তাহলে আমি যদি স্বার্থ প্রমাণ করতে পারি তাহলে আমার এই বিবৃতি কি হিসাবে গণ্য হবে? আমার এই বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য হবে। হ্যাঁ, ২০ ধারায় বলা আছে মোকদ্দমার পক্ষগণ কর্তৃক প্রত্যক্ষভাবে বর্ণিত ব্যক্তির স্বীকৃতি। তার মানে থার্ড পার্টির কি? থার্ড পার্টির বিবৃতি। তাহলে থার্ড পার্টির বিবৃতিও কি হবে? তৃতীয় ব্যক্তির বিবৃতিও স্বীকৃতি হিসাবে গণ্য হবে। তাহলে তৃতীয় ব্যক্তির বিবৃতি কখন স্বীকৃতি হিসেবে গণ্য হবে? যদি আমরা তৃতীয় ব্যক্তির যে বিবৃতিটা দিবে, থার্ড পার্টি যে বক্তব্যটা দিবে সেটা যদি আমরা মেনে নিই। ধরেন নারায়ণগঞ্জে তালুকদার ভাইয়ের ২ পাশে সাদা ঘোড়া আছে। ঘোড়া তো চিনেন নিশ্চয়ই। তাহলে সেই তালুকদার ভাইয়ের ঘোড়া আমরা কি করতে গেলাম? আমরা ক্রয় করতে গেলাম। তালুকদার ভাই উনার ২ টা সাদা ঘোড়া আছে। সেখান থেকে উনি ধরেন হচ্ছে একটা বিক্রি করে দিবেন। এখন আমরা গেলাম, গিয়ে তালুকদার ভাইকে জিজ্ঞাসা করলাম যে, "তালুকদার ভাই, আপনার যে সাদা ঘোড়া আছে তার মধ্যে থেকে একটা বিক্রি করবেন। সেগুলো কি ভালো? সব ঠিকঠাক আছে তো?" তখন তালুকদার ভাইকে বললেন, আমাকে না জিজ্ঞাসা করে আলামিনকে গিয়ে জিজ্ঞাসা করেন। আলামিন ভাইকে জিজ্ঞাসা করেন। এই ঘোড়াগুলো যে মাঠে থাকে, সে মাঠের পাশেই আলামিনের বাড়ি।" তখন আমরা গিয়ে কি করলাম? আমরা গিয়ে আলামিনকে জিজ্ঞাসা করলাম, "কি আলামিন ভাই, তালুকদার ভাইয়ের ঘোড়াগুলো কি ভালো?" ওইগুলো নামায় রাখেন না। রোজ প্রেসার পড়বে তো। সবগুলো নামায় রাখেন। হ্যাঁ, এটা অনেক ভারী না? হ্যাঁ, ডিসপ্লে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আলামিন ভাই বলল, "হ্যাঁ, এই যে তালুকদার ভাইয়ের যে সাদা ঘোড়া আছে, এগুলো তো আমি দেখি।" নিয়ে আসেন ঘোড়া। নাই? ঘোড়া আছে, বসে আছে। এখানে টি ব্যাগ নিয়ে আসতে হবে আর হচ্ছে আপনার ওই গরম পানির ফ্লাস্ক নিয়ে আসতে হবে। ক্লাস চলাকালীন সময়ে আদা দিয়ে একটু চা খাইলে গলাটা ভালো থাকে। তাহলে আলামিন ভাই যে বিবৃতিটা দিলেন, আলামিন ভাই কি ক্রেতা না বিক্রেতা? ক্রেতা হলেন আপনি আমি। আর বিক্রেতা হলো তালুকদার ভাই। আলামিন ভাই কি? আলামিন ভাইয়ের এখানে কি স্বার্থ? উনার বাড়ি হলো মাঠের পাশে যেখানে ঘোড়া চড়ায়। আর আলামিন ভাই হলো কি? তৃতীয় ব্যক্তি। তাহলে এই তৃতীয় ব্যক্তির বিবৃতিটা কি হবে? স্বীকৃতি হবে। মানে তৃতীয় ব্যক্তির বিবৃতিটা কখন স্বীকৃতি হবে? যদি আমরা ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ উভয় পক্ষ কি করি? আলামিন ভাইয়ের বক্তব্যটা মেনে নিই। আলামিন ভাই যে বলল, হুম, সেটা যদি আমরা মেনে নেই তখন সেই বিবৃতিটা কি হবে? হ্যাঁ, স্বীকৃতি বলে গণ্য হবে। তাহলে এখানে আলামিন ভাই হলো থার্ড পার্টি। ২০ ধারায় বলা আছে মোকদ্দমার পক্ষ কর্তৃক প্রত্যক্ষভাবে বর্ণিত ব্যক্তির বিবৃতি। অর্থাৎ তৃতীয় ব্যক্তির বিবৃতি কি হবে? তৃতীয় ব্যক্তির বিবৃতি স্বীকৃতি হবে। কখন তৃতীয় ব্যক্তির বিবৃতি স্বীকৃতি হবে? যদি আমরা কি করি? যদি আমরা সেটা মেনে নেই। অর্থাৎ তৃতীয় ব্যক্তি যে বিষয়টা বলল, আলামিন ভাই যে বিষয়টা বলল সেটা যদি আমরা ১ম পক্ষ, দ্বিতীয় পক্ষ কি করি? ১ম পক্ষ, দ্বিতীয় পক্ষ মেনে নিই। ২১ ধারায় বলা আছে। আচ্ছা এখানে একটা উদাহরণ আছে। উদাহরণটা দেখেন। প্রশ্ন হচ্ছে খয়ের নিকট ক কর্তৃক বিক্রিত একটি ঘোড়া সুস্থ কিনা? ক খকে বলল গ এর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এই সম্পর্কে গ সবকিছু জানে। অর্থাৎ গ হলো আলামিন ভাই। গ কি? গ ক্রেতাও না, গ বিক্রেতাও না। তাহলে গ এর এই বিবৃতি কি হিসাবে গণ্য হবে? গ এর এই বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য হবে।
21 বলা আছে যে ব্যক্তি স্বীকার করে বা যে ব্যক্তির পক্ষ থেকে স্বীকার করা হয় সেই স্বীকৃতি কি হবে? সেই স্বীকৃতি তার বিরুদ্ধে প্রমাণিত হবে। তাহলে যে ব্যক্তি স্বীকার করে বা যে ব্যক্তির পক্ষ হতে স্বীকার করা হয়, হুম, সেই স্বীকৃতি তার কি করতে হবে? তার বিরুদ্ধে ব্যবহৃত হবে। তার মানে ধরেন আপনার বিরুদ্ধে আমি একটা দেওয়ানি মামলা করলাম। আমি দাবি করলাম আপনার কাছে আমি ১০% জমি পাই। এখন আপনি লিখিত জবাব দাখিল করলেন। সেই লিখিত জবাবে আপনি বললেন যে, "হ্যাঁ, ঠিক আছে। আপনি আমার কাছে ১০% জমি পান। আপনি মামলা করেছেন, সমস্যা নেই। আমি আমার ৫% জমির বিষয়ে কি নাই? কোন আপত্তি নাই। কিন্তু বাকি ৫% জমির বিষয়ে আমার কি আছে? আপত্তি আছে। যে বাকি ৫% জমি আমার।" তাহলে এই ক্ষেত্রে উনি যে বললেন যে ৫% জমির বিষয়ে উনার আপত্তি নাই। সেই ৫% জমি আপনার। এই যে স্বীকারটা করে নিলেন, এই স্বীকারটা কি উনার পক্ষে গেল না বিপক্ষে গেল? অবশ্যই কি হয়েছে? অবশ্যই বিপক্ষে গিয়েছে। অর্থাৎ যে ব্যক্তি স্বীকার করে বা যে ব্যক্তির পক্ষ থেকে স্বীকার করা হয়, সেই স্বীকৃতিটা কি যাবে? সেই স্বীকৃতিটা তার বিরুদ্ধে যাবে। অলওয়েজ কোথায় যাবে? বিরুদ্ধে যাবে। ২২ ধারায় বলা আছে দলিল বিষয়ে মৌখিক স্বীকৃতি। যেইখানে দলিল আছে, যেইখানে দলিলই উপস্থিত আছে, তাহলে সেই দলিল বিষয়ে মৌখিক স্বীকৃতি কি হবে না? দলিল বিষয়ে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। সাক্ষ্য হিসাবে কি হবে না? হুম, সাক্ষ্য হিসাবে রিলেভেন্ট হবে না। তবে ২ টা ক্ষেত্রে দলিল বিষয়ে মৌখিক স্বীকৃতি দেয়া যাবে। ধরেন একেবারে যদি ট্রু সেন্স এ বলি, একটা বিষয়ে একটা দলিল আছে। এখন সেই দলিলটি যদি উপস্থাপন করা হয়, তাহলে দলিল দিয়েই তো প্রমাণ করা যাচ্ছে এই বিষয়টা। যেহেতু দলিলই উপস্থিত আছে, তাহলে সেই দলিল সম্পর্কে তো সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ দলিল দিয়েই তো দলিল প্রমাণ করা যায়। এবং দলিল দিয়েই তো দলিল প্রমাণ করতে হবে। যেখানে দলিল আছে সেখানে কি তো প্রয়োজন নেই? সেখানে মৌখিক স্বীকৃতি বা মৌখিক সাক্ষ্য এটা অপ্রাসঙ্গিক হবে। তবে প্রাসঙ্গিক হবে। ২ টা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। যখন আইনে আপনাকে ক্ষমতা দেয়া থাকবে। অর্থাৎ ৬৫ এবং ৬৬ ধারার মধ্যে যদি আইনে বলা থাকে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। তাহলে আইনে যদি বলা থাকে সেই ক্ষেত্রে দিতে পারবেন। অথবা যদি এরকম হয় যে দলিলটা সম্পর্কে প্রশ্ন উঠেছে, হ্যাঁ? সেই দলিলটা কিভাবে তৈরি? জালিয়াতির মাধ্যমে তৈরি। সেই দলিলটা কি? সেই দলিলটা হলো কি? ভুয়া। অর্থাৎ খোদ দলিলের যথার্থতা নিয়েই প্রশ্ন উঠেছে যে দলিলটি কি জালিয়াতির মাধ্যমে তৈরি কিনা? তখন সেই দলিল সম্পর্কে কি করা যাবে? তখন সেই দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেয়া যাবে। ২২ এর ক তে বলা আছে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য। তাহলে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে হ্যাঁ, মৌখিক সাক্ষ্য কি হবে না? মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে না। ধরেন একটা মার্ডার হয়েছে। গতকালকে আমাদের এলাকায় একটা মার্ডার হয়েছে। সাউন্ড নাই। আচ্ছা, সাউন্ড এখন আশা করি পাচ্ছেন। এখন সেই মার্ডারের যে ভিডিওটা এটা দেখলাম একটা ফোনে কেউ রেকর্ড করেছে। যে কোপ দিচ্ছে ঘাড় বরাবর। তাহলে এই যে ভিডিও রেকর্ড এখান থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে কে আপনার হচ্ছে কোপ দিচ্ছে বা আঘাত করতেছে। তাহলে এটা সম্পর্কে তো মৌখিক সাক্ষ্য দেয়া যাবে না। কারণ এটা কি? এটা তো রেকর্ড করাই, ডিজিটাল রেকর্ড এটা। তাহলে ডিজিটাল রেকর্ড সম্পর্কে কি করা যাবে না? মৌখিক স্বীকৃতি বা মৌখিক সাক্ষ্য দেয়া যাবে না। তবে ডিজিটাল রেকর্ড সম্পর্কেও কি করা যাবে? ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি দেয়া যাবে। কখন দেয়া যাবে? যে ডিজিটাল রেকর্ডটা কিসের মাধ্যমে তৈরি? এআই এর মাধ্যমে তৈরি। আমি রিসেন্টলি কিছু ভিডিও দেখতেছি। আপনারা নিশ্চয়ই 'হাল্ক' দেখেছেন ছোটবেলা। মুভি, ইংলিশ মুভি 'হাল্ক'। বিশাল দেহের অধিকারী। সে হাল্ক বিয়ে করে। হাল্কের বউয়ের সাথে বিভিন্ন খুনসুটি করে। সেগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি করে আপনার হচ্ছে Facebook এর মধ্যে দেখি যে ছেড়ে দিচ্ছে। খুবই সুন্দর, সুন্দর স্টোরি। তাহলে এই যে স্টোরি গুলো কি দিয়ে তৈরি? এই স্টোরি গুলো হচ্ছে এআই দিয়ে তৈরি। তাহলে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে সাধারণত মৌখিক যে সাক্ষ্য বা স্বীকৃতি আছে, এটা প্রাসঙ্গিক হবে না। এটা গৃহীত হবে না। তবে গৃহীত হবে কখন গৃহীত হবে? যদি এরকম প্রশ্ন তৈরি হয় যে এই যে ডিজিটাল রেকর্ডটা এটা কি দিয়ে তৈরি? এআই দিয়ে তৈরি। অর্থাৎ এটার জালিয়াতি বা হচ্ছে অন্য কোনো মাধ্যম দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটা প্রকৃত ডিজিটাল রেকর্ড নয়। তখন সেই সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেয়া যাবে। এটা নতুন করে ২০২২ সালে কিন্তু যুক্ত হয়েছে। ২৩ এ বলা আছে দেওয়ানি মামলার ক্ষেত্রে সিভিল মামলা, সিভিল সুট। তাহলে সিভিল সুটের ক্ষেত্রে
মৌখিক স্বীকৃতি কি হবে না? দুঃখিত, এই সিভিল সুটের ক্ষেত্রে সবসময় স্বীকৃতি প্রাসঙ্গিক হবে। দেওয়ানি মামলার ক্ষেত্রে সবসময় অলওয়েজ বাদী স্বীকৃতি দিতে পারবে, বিবাদীও কি করতে পারবে? স্বীকৃতি দিতে পারবে। সেই স্বীকৃতি অলওয়েজ প্রাসঙ্গিক। যেমন আপনি বাদী হয়ে রহিম সাহেবের বিরুদ্ধে মামলা করলেন। আমরা জানি কি দেওয়ানি মামলা এমন ভাবে করতে হয় যাতে বিরোধভুক্ত বিষয়টি সম্পর্কে কি করা যায়? বিরোধভুক্ত বিষয়টি সম্পর্কে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এই নিয়ে ভবিষ্যতে কোনো মামলা মোকদ্দমার প্রয়োজন না হয়। ভবিষ্যতে কিসের প্রয়োজন না হয়? ভবিষ্যতে আর কোনো মামলা মোকদ্দমার প্রয়োজন না হয়। এমন ভাবে কি করতে হবে? এমন ভাবে হচ্ছে আপনার মামলার আর্জি গঠন করতে হবে। ধরেন অনেকগুলো বিষয়বস্তু নিয়ে মামলা করেছেন। সে অনেকগুলো বিষয়বস্তুর মধ্যে আপনি যখন মামলা করেন, কিছু বিষয় আপনি কি করেছেন? স্বীকার করে নিয়েছেন যে এই বিষয়টা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এই বিষয়টা ঠিক আছে, এটা হলো বিবাদীর। তাহলে যেই বিষয়টা আপনি হলেন বাদী, আপনার আর্জির মাধ্যমে বিবাদী দ্বারা লিখিত জবাবের মাধ্যমে স্বীকার করে নিয়েছে। সেই স্বীকৃতিটা কি? এই ২৩ এ বলা আছে সেই স্বীকৃতিটা প্রাসঙ্গিক। তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে, দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে স্বীকৃতি সবসময় প্রাসঙ্গিক। কিন্তু ২ টা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে না। কোন ২ টা ক্ষেত্রে? আপনি স্বীকার করে নিচ্ছেন ভাই, আপনি স্বীকৃতি দিচ্ছেন কিন্তু বলতেছেন যে এই সম্পর্কে আপনি কোন সাক্ষ্য প্রদান করবেন না আদালতে। এই সম্পর্কে আপনি আদালতে কি করবেন না? আদালতে কোন সাক্ষ্য প্রদান করবেন না। অথবা যদি এরকম পরস্পর বিরোধী স্বীকৃতি প্রদান আদালতের নিকট প্রতীয়মান হয় যে পক্ষগণ পরস্পর সাক্ষ্য না দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এক হলো আপনি বাদী বা আপনি হলেন বিবাদী। আপনি স্বীকৃতি দিয়েছেন কিন্তু বলতেছেন আপনি সাক্ষ্য দিবেন না। অথবা বাদী বিবাদী ২ পক্ষ মিলে গেছে। ২ পক্ষ মিলে বলতেছে যে না ভাই আমি এই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে পারবো না। তখন সেই স্বীকৃতি কি হবে না? স্বীকৃতি প্রাসঙ্গিক হবে। স্বীকৃতি মানে কি? স্বীকৃতি হলো কোনো বিষয় স্বীকার করে নেয়া। আর যে বিষয়টা আপনি স্বীকার করে নিবেন সেটা আপনার সবসময় কি যাবে? আপনার বিরুদ্ধে যাবে। ২৪ এ বলা আছে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আমরা জানি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী আসামি যদি অপরাধ স্বীকার করে তাহলে সেটা কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। যেটাকে আমরা কোর্টে সারাদিন বলি 164। তাহলে ফৌজদারি কার্যবিধির ১০০ কত ধারা? ১৬৪ ধারা অনুযায়ী দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়। দোষ স্বীকারোক্তি কি? যখন কোনো ব্যক্তি বা যখন কোনো আসামি আ কি করে? নিজেকে জড়িয়ে যখন কোনো আসামি আপনার নিজেকে জড়িয়ে অপরাধ স্বীকার করে, তাকেই বলা হয় কি? স্বীকারোক্তি। তাহলে স্বীকারোক্তি সে যে নিজেকে জড়াইয়া হচ্ছে স্বীকারোক্তি দিল, এটা কোন ধারা অনুযায়ী দেওয়া হয়? এটা হলো ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী দেওয়া হয়। তাহলে যখন কোনো ব্যক্তি বা আসামি স্বীকারোক্তির মাধ্যমে দোষ স্বীকার করে তাকেই বলা হয় কি? তাকেই বলা হয় স্বীকারোক্তি। তাহলে আপনার স্বীকারোক্তি কত ধরনের? স্বীকারোক্তি হলো ২ ধরনের। জুডিশিয়াল স্বীকারোক্তি, আরেকটা হলো কি? নন জুডিশিয়াল স্বীকারোক্তি। অন্যভাবে যদি বলা হয় জুডিশিয়াল স্বীকারোক্তি, আরেকটা হলো নন জুডিশিয়াল স্বীকারোক্তি, আরেকটা হলো কি? রেস্ট্রাক্টেড। তাহলে জুডিশিয়াল মানে কি? ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট কেউ যদি অপরাধ স্বীকার করে, সেটা হলো কি? জুডিশিয়াল স্বীকারোক্তি। আর নন জুডিশিয়াল কি? ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় পুলিশের নিকট যে স্বীকারোক্তি বা স্বীকৃতি বা সাক্ষ্য দেয়া হয়, সেটা হলো কি? নন জুডিশিয়াল স্বীকারোক্তি। আর রেস্ট্রাক্টেড কি? রেস্ট্রাক্টেড হলো আপনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করেছেন। এখন ১৬৪ ধারায় দোষ স্বীকার করার পর জবানবন্দি দেওয়ার পর তা আবার কি করতেছেন? অস্বীকার করতেছেন বা প্রত্যাহার করে নিচ্ছেন। তাহলে সেটাকে বলা হয় রেস্ট্রাক্টেড বা প্রত্যাহারকৃত স্বীকারোক্তি। আমাদের ২৪ এ কি বলা আছে? ২৪ এ বলা আছে প্রলোভন। প্রলোভন মানে কি? আপনার হচ্ছে লোভ দেখানো। তাহলে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির দ্বারা আদায় করা স্বীকারোক্তি ফৌজদারি মামলায় কি হবে না? প্রাসঙ্গিক হবে না। অর্থাৎ অপ্রাসঙ্গিক হবে। তাহলে ভয়ভীতি দেখায়া, লোভ লালসা দেখায়া, প্রতিশ্রুতি দেখায়া যদি স্বীকারোক্তি নেওয়া হয়, সেই স্বীকারোক্তিটা কি? সেই স্বীকারোক্তিটা হলো প্রাসঙ্গিক। সেই স্বীকারোক্তিটা কি হবে? সেই স্বীকারোক্তিটা আপনার হচ্ছে কি সাক্ষ্য হিসেবে গৃহীত হবে? যদি ভয় দেখায়া, ভীতি দেখায়া, প্রতিশ্রুতি দ্বারা স্বীকারোক্তি নেওয়া হয়, সেটা প্রাসঙ্গিক হবে না, অপ্রাসঙ্গিক হবে। তবে প্রাসঙ্গিক হবে। কখন প্রাসঙ্গিক হবে? ২৮ ধারায় বলা আছে, যখন প্রলোভন থাকবে না, ভয়ভীতি থাকবে না, প্রতিশ্রুতি থাকবে না। হুম? তখন সেটা কি হবে? তখন সেটা প্রাসঙ্গিক হবে। তাহলে ২৪ এ আবার রিপিট করি। ২৪ এ বলা আছে, জোর করে যদি স্বীকারোক্তি নেওয়া হয়।
ভয় দেখায় যদি স্বীকারোক্তি নেওয়া হয়, প্রতিশ্রুতি দ্বারা যদি স্বীকারোক্তি নেওয়া হয়, হ্যাঁ, ফৌজদারি মামলার ক্ষেত্রে সে আসামির যে স্বীকারোক্তি সেটা প্রাসঙ্গিক হবে না। সেটা কি হবে? সেটা অপ্রাসঙ্গিক হবে, irrelevant হবে। ২৪ এর সাথে আমরা ২৮ ধারায় মিলায় পড়ি। ২৮ ধারায় কি বলা আছে? ২৮ ধারায় দেখেন বলা আছে, প্রলোভন, বাধা, ভয়ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি ধারণার অপসারণের পর যদি কেউ স্বীকারোক্তি দেয়, সেই স্বীকারোক্তিটা কি হবে? সেই স্বীকারোক্তিটা প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। তারপরে চলে যাব হচ্ছে ২৫ ধারায়। ২৫ ধারায় বলা আছে, পুলিশের নিকট যদি কেউ দোষ স্বীকার করে সেটা কি নয়? সেটা প্রাসঙ্গিক নয়, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না। তাহলে পুলিশ অফিসারের নিকট যদি কেউ দোষ স্বীকার করে সেটা কি? সেটা অপ্রাসঙ্গিক। পুলিশ মানে আইনজীবী থেকে চৌকিদার সবাইকেই বোঝায়। ২৬ এ বলা আছে, আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক নয়। অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক হলো, প্রাসঙ্গিক হলো যে বিষয়টা আদালতে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। আর অপ্রাসঙ্গিক হলো যে বিষয়টা আদালতে সাক্ষ্য হিসেবে কি হবে না? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না। তাহলে ২৬ এ বলা আছে, আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে কি করা যাবে না? প্রমাণ করা যাবে না। তার মানে একজন আসামি, সে পুলিশ কাস্টডিতে আছে। হ্যাঁ, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। এখন জিজ্ঞাসাবাদ করার সময় সে যদি বলে, "আমি কি করেছি? আমি হত্যাকাণ্ড করেছি। আমি অপরাধ করেছি। আমি কালুর গোয়ালঘরে চুরি করেছি। আমি এই কাজ করেছি, এই অপরাধ করেছি।" সেই স্বীকারোক্তি কি হবে না? সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না। তবে প্রাসঙ্গিক হবে কখন? প্রাসঙ্গিক হবে পুলিশ কাস্টডিতে যদি ম্যাজিস্ট্রেট থাকে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি স্বীকারোক্তি প্রদান করে, তখন সেই স্বীকারোক্তি কি হবে? তখন সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। এগুলো এই সেকশন গুলো খুবই ইম্পোর্টেন্ট আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। ২৭ এ বলা আছে, আসামির নিকট থেকে অর্জিত তথ্য যতটুকু প্রমাণ করা যায়। লালু একজন আ চোর। লালু সে কালুর গোয়ালঘরে কি করে? কালুর গোয়ালঘরে গরু চুরি করে। এখন পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর লালু বলল, "আমি কালুর গোয়ালঘরে কি করেছি? গোয়ালঘর থেকে, হ্যাঁ, ৫ টি গরু চুরি করেছি।" তাহলে এই লালু যে গরু চোর, সে যে পুলিশের কাছে স্বীকার করলো যে, "আমি কালুর গোয়ালঘর থেকে ৫ টা গরু চুরি করেছি।" এইটা কি হবে না? এই কনফেশন সাক্ষ্য হিসাবে গৃহীত হবে না। এটা অপ্রাসঙ্গিক হবে। তবে প্রাসঙ্গিক হবে। কখন প্রাসঙ্গিক হবে? যখন লালু বলল, "আমি কালুর গোয়ালঘর থেকে ৫ টি গরু চুরি করেছি এবং চুরি করার সময় কালুর যে গোয়ালঘর আছে সেখানে একটি টর্চ লাইট ফেলা এসেছে। টর্চ লাইট ফেলে এসেছি। এখন পুলিশ আপনার হচ্ছে লালুর দেয়া তথ্য মতে, হ্যাঁ, ওই কালুর গোয়ালঘর থেকে লালুর যে টর্চ লাইট আছে সেই টর্চ লাইট উদ্ধার করবে। তাহলে এই যে টর্চ লাইট বা আলামত, সেই আলামত কি হবে? সেই আলামত প্রাসঙ্গিক হবে। তাহলে ২৭ এ কি বলা আছে? আসামি পুলিশ হেফাজতে থাকাকালে যদি কোনো বিবৃতি দেয় এবং সেই বিবৃতিটা যদি কোনো আলামত সম্পর্কে হয়, সেই আলামত যদি উদ্ধার হয় তাহলে সেই আলামতটা কি হবে? আলামতটা প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসাবে কি হবে? সাক্ষ্য হিসাবে গৃহীত হবে। করিম একজন চোর। উদাহরণ দেখেন, সে পুলিশ হেফাজতে তার দোষ স্বীকার করে বলল, "আমি কি করেছি? আমি রহিমের গরু চুরি করেছি।" তাহলে সে যে রহিমের গরু চুরি করছে, এটা কি নয়? এই যে স্বীকার করলো, এটা প্রাসঙ্গিক নয়। তবে ফেরার সময় সে তার গোয়াল ঘরে একটা কি এসেছে? টর্চ লাইট ফেলে এসেছে। তাহলে এই যে টর্চ লাইট, সেই টর্চ লাইটটা কি হবে? টর্চ লাইটটা প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। তাহলে পুলিশ এই চোরের দেয়া তথ্য মতে যে গোয়ালঘর থেকে টর্চ লাইট বা আলামত উদ্ধার করলো, সেই আলামত প্রাসঙ্গিক। তাহলে আমাদের ২৭ ধারার বেসিক কথা হলো, পুলিশের নিকট দেয়া স্বীকারোক্তি প্রাসঙ্গিক নয়। কিন্তু পুলিশ আপনার দেয়া স্বীকারোক্তি মতে যদি কোনো আলামত উদ্ধার করে, সেই আলামতটা কি হবে? আলামতটা প্রাসঙ্গিক হবে। ২৯ এ বলা আছে, স্বীকারোক্তি কোনোভাবে যদি প্রাসঙ্গিক হয়, হ্যাঁ, কেবল তা গোপনীয়তার অজুহাতে কি হবে না? গোপনীয়তার অজুহাতে অপ্রাসঙ্গিক হবে না। এক কথায় আমরা ২৯ ধারাকে বলতে পারি বিচার বহির্ভূত স্বীকারোক্তি। কি বলতে পারি? বিচার বহির্ভূত স্বীকারোক্তি। ২৯ ধারাকে কি বলবো? ২৯ ধারাকে বলবো হচ্ছে বিচার বহির্ভূত স্বীকারোক্তি। আমরা এতক্ষণ ২৪ ধারায় পড়তেছি, ২৮ ধারায় পড়তেছি। প্রলোভন দেখায়, ভয়ভীতি দেখায় যদি স্বীকারোক্তি নেওয়া হয় সেটা প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক। কিন্তু ২৯ ধারায় বলতেছে স্বীকারোক্তি একভাবে নিলেই হলো। সেটা যেকোনো ভাবেই হোক, একভাবে নিলেই হলো। ৫ টি উপায়ের কথা বলা আছে।
তাহলে সেই ৫ টা উপায় যদি নেওয়া হয় সেটা কি হবে? প্রাসঙ্গিক হয়ে যাবে। তাহলে প্রাসঙ্গিক যদি হয়ে যায় সেটা কি? এটা হলো আমরা বলতে পারি যে এটা irrelevant। আ আপনার হচ্ছে কি যদিও রিলিভেন্ট হয় সেটা আমরা বলতে পারি বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? সাক্ষ্য আইনের ২৯ ধারায় বলা আছে। কত ধরনের স্বীকারোক্তি বিচার বহির্ভূত স্বীকারোক্তি বলে গণ্য হবে? ৫ ধরনের স্বীকারোক্তি বিচার বহির্ভূত স্বীকারোক্তি বলে গণ্য হবে। সেগুলো কি? গোপনীয়তার প্রতিশ্রুতিতে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, প্রতারণা করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, মাতাল অবস্থায় স্বীকারোক্তি নেওয়া হয়েছে, যে প্রশ্নের উত্তরদানে আসামি বাধ্য নয় এমন প্রশ্নের জবাবদানে তাকে বাধ্য করা হয়েছে, অসাবধানতাবশত কি করা হয়েছে? স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তাহলে এই যে প্রতিশ্রুতি, প্রতারণা, মাতাল, হ্যাঁ? তাহলে প্রতিশ্রুতি, হুম? তারপরে হচ্ছে আপনার আ প্রতারণা, তারপর হচ্ছে মাতাল, তারপর হচ্ছে জোর করে নেওয়া হয়েছে, অসাবধানতাবশত নেওয়া হয়েছে। এগুলো আমরা যদি একসাথে ডিফাইন করি, তাহলে সবগুলোই কি? সবগুলোই ২৪ এবং ২৮ ধারার সাথে অপ্রাসঙ্গিক হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এগুলো প্রাসঙ্গিক তার মানে আমরা বলতে পারি যে ২৯ ধারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার কি? ১৬৪ ধারার সম্পূর্ণ বিপরীত। ১৬৪ ধারায় বলা আছে আপনাদের ম্যাজিস্ট্রেট যদি কোনো স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন, লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট কিন্তু আসামিকে জানিয়ে দিবেন যে আপনি এই স্বীকারোক্তি করতে কি নন? আপনি এই স্বীকারোক্তি করতে বাধ্য নন। উনাকে কি করে দিবেন? পূর্বে সতর্ক করে দিবেন। সতর্ক করে দেয়ার পরেও যদি উনি স্বীকারোক্তি দেয়, তাহলে সেটা কি হবে? প্রাসঙ্গিক হবে। আর ২৯ ধারায় ম্যাজিস্ট্রেট পূর্বে আপনার হচ্ছে কি করেন না? আসামিকে এই বিষয়ে অবগত করেন না। অর্থাৎ উনাকে পূর্ব সতর্ক না করেই স্বীকারোক্তি নেওয়া হয় যেটা আমরা বলতে পারি বিচার বহির্ভূত স্বীকারোক্তি। ৩০ তে বলা আছে প্রমাণিত কনফেশন। একটা মামলায় ৩ জন আসামি। ৩ জনই কি ৩০২/৩৪ অর্থাৎ হত্যা মামলার আসামি। এই ৩ জন আসামি থেকে একজন কনফেশন করল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায়। সে কনফেশন করে বলল, "আমি ভিকটিম বা ডিজিজড এর কি করেছি? ২ হাতে ধরে রেখেছি।" তার পর হচ্ছে অন্য যারা একজন আছে সে কি করেছে? গলায় চাকু দিয়ে টিপ ছুরি দিয়ে কি করেছে? পোজ দিয়েছে। আর অন্য আরেকজন কি করেছে? আপনার পেটে চাকু দিয়ে এলোপাথারি গায়ে দিয়েছে। তাহলে আমি কি করলাম? আমি নিজেকে জড়ায়া দোষ স্বীকার করলাম। আমি কিন্তু বলতে পারতাম যে আমি কিছুই করি নাই। আমাকে অযথা মামলায় যুক্ত করা হয়েছে। এখানে হচ্ছে ওই আসামিরাই যা করার করেছে। আমি কিছু করি নাই। আমি নির্দোষ। তাহলে নিজেকে জড়ায়া যদি দোষ স্বীকার না করে সেটা কি হবে না? সেটা কিন্তু প্রাসঙ্গিক হবে না। তাহলে নিজেকে জড়ায়া এবং সহযোগী আসামিদেরকে জড়ায়া যদি দোষ স্বীকার করে, তাহলে সেই দোষ স্বীকারোক্তি সহযোগী আসামিদের বিরুদ্ধে কি হবে? accomplice অর্থাৎ সহযোগী আসামিদের বিরুদ্ধে প্রাসঙ্গিক হবে। তাহলে সহযোগীদের বিরুদ্ধে আদালত স্বীকারোক্তি কি করতে পারেন? স্বীকারোক্তি আপনার হচ্ছে প্রাসঙ্গিক হিসাবে নিতে পারেন। কখন প্রাসঙ্গিক হিসাবে নিতে পারেন? যদি কি করে? স্বীকার প্রদানকারী অন্য আসামিদের একসাথে বিচার হয় এবং সে যদি কি করে? নিজেকে এবং অন্যকে উভয়কেই অপরাধের সাথে জড়িয়ে কি করে? জড়িয়ে দোষ স্বীকার করে। 31 এ বলা আছে, "কোন বিষয়ে যদি স্বীকৃতি প্রদান করা হয়, সেটা কি নয়? স্বীকৃতি admission not conclusive proof but may work as estoppel." Admission not conclusive proof স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। কিন্তু সেটা প্রমাণে কি হিসাবে কাজ করে? প্রমাণে প্রতিবন্ধক হিসাবে কাজ করে। তাহলে কোন বিষয়ে যদি স্বীকৃতি দেওয়া হয়, admission দেওয়া হয়, আপনি স্বীকার করে নিলেন, এটা conclusive proof না। এটা চূড়ান্ত প্রমাণ না। কিন্তু আপনি একটা বিষয় স্বীকার করলেন, তারপরে আর কি করতে পারবেন না? তারপরে আর সেই বিষয়টা অস্বীকার করতে পারবেন না। একটা বিষয় যদি একবার স্বীকার করে নেওয়া হয়, সেটা আর কি করা যাবে না? সেটা আর অস্বীকার করা যাবে না। অর্থাৎ admission not conclusive proof but may work as stopping. অর্থাৎ স্বীকৃতি কি নয়? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। কিন্তু প্রমাণে কি হিসাবে কাজ করে? প্রমাণে প্রতিবন্ধক হিসাবে কাজ করে। সাক্ষী মরে ভূত হয়ে গিয়েছে। সাক্ষী কি? আমাদের এই সাক্ষ্য আইন কিন্তু আমরা বলেছি যে ট্রায়াল। ট্রায়াল কাকে নিয়ে করবেন? ট্রায়াল তো সাক্ষীদেরকে নিয়েই করবেন, তাই না? তাহলে সাক্ষীদেরকে নিয়ে ট্রায়াল করবেন, সাক্ষ্য নিবেন। কিন্তু সাক্ষী তো মরে গেছে।
ভূত হয়ে গেছে মরে। তাহলে ভূতের সাক্ষ্য কি হবে? অর্থাৎ মৃত ব্যক্তির সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। ওইভাবে বলতেছি, কেউ প্লিজ ওইভাবে নিবেন না। মজা করে বলতেছি। তাহলে মৃত ব্যক্তির সাক্ষ্য সাক্ষী হিসেবে কি হবে? সাক্ষী হিসেবে গ্রান্টেড হবে। ধরেন রহিম সাহেবের জন্ম তারিখ কবে এই সম্পর্কে প্রশ্ন উঠেছে। এখন রহিম সাহেবের যে মাতা আছেন তার কি হয়েছে? প্রসব যন্ত্রণা হয়েছিল, তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে 1975 সালে বা হচ্ছে 1980 সালে, হ্যাঁ, সন্ধ্যাবেলা নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে সেখানে হচ্ছে রহিম সাহেবের মাতা একটা ছেলে সন্তান প্রসব করেছে এবং রহিম সাহেবের মাতার একটা মাত্র ছেলে সন্তান, সে রহিম। এবং যিনি প্রসবকালে উপস্থিত ছিলেন, যে মৃত যে সিভিল সার্জন, সেই সিভিল সার্জন 1980 সালে ওনার যেই রেজিস্টার আছে সেই রেজিস্টার খাতায় লিখে গিয়েছেন যে উনি কি করেছেন, রহিমের মাতার আপনার হচ্ছে যখন সন্তান জন্ম করে তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। তাহলে ওই যে 1980 সালের যে রেজিস্টার বুক, সেই রেজিস্টার বুকটা কি হবে? সেই রেজিস্টার বুকটা কিন্তু প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে কিন্তু গৃহীত হবে। কোন ক্ষেত্রে গৃহীত হবে? যেহেতু ওইখানে মাতার প্রসবকালীন যেদিন প্রসব হয়েছে সেই ডেটটা দেয়া আছে, তাহলে সেই ডেটটাই কি? সেই ডেটটাই হলো আপনার রহিম সাহেবের জন্মদিন। সেটা বুঝে নিলাম। কিন্তু যিনি ডেটটা লিখেছেন তিনি কি পৃথিবীতে আছেন? তিনি তো পৃথিবীতে নাই, উনি তো মারা গেছেন। অর্থাৎ সার্জন মরে গেছে। সার্জন যদি মরেও যায়, তারপরে উনি যে লিখে গেলেন সেই রেজিস্টার খাতার মধ্যে, সেই রেজিস্টার খাতার যে লিপিবদ্ধ বিষয় সেটা কি হবে? সেটা প্রাসঙ্গিক হবে। অর্থাৎ আমাদের 32 এবং 33 ধারার বেসিক কথা হলো, যেসব ব্যক্তিদেরকে সাক্ষী হিসাবে আর তলব করা যায় না, ওনারা মৃত, নিখোঁজ, সাক্ষ্য প্রদানে অযোগ্য, উপস্থিত সময় এবং ব্যয় সাপেক্ষ, অথবা বিরুদ্ধ পক্ষ তাদেরকে আটকে রেখেছে। কিছুদিন আগে দেখেছি যখন 5ই আগস্টের পরে দেশের পরিস্থিতি খারাপ, একটা সাক্ষী কোর্টে সাক্ষ্য দিতে আসছে, তারপরে কিছুক্ষণের মধ্যেই সেই সাক্ষীকে একটা সাদা হাইস গাড়ি এসে তাকে হাইক্সের ভিতর করে কি করলো? হাইক্সের ভিতর করে তুলে নিয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে এই যে তুলে নিয়ে গেল সাক্ষীকে, অর্থাৎ বিরুদ্ধ পক্ষ তাকে আটকে রাখলো। তাহলে সেই সাক্ষী ইতিপূর্বে ধরেন হচ্ছে কিছু সাক্ষ্য দিয়েছে, একদিন সাক্ষ্য দিচ্ছে, সেই সাক্ষ্য দিয়ে বোঝা যাচ্ছে যে এই সাক্ষী কি করবে? আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। And সেই সাক্ষ্যটা কি হবে? হ্যাঁ, পূর্বে প্রদত্ত সাক্ষ্যটাও প্রাসঙ্গিক হবে। ওকে, 32 তে বলা আছে, কেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রিলেভেন্ট ফ্যাক্ট বাই পারসন হু ইজ ডেড অর ক্যান বি ফাউন্ড ইট ইজ রিলেভেন্ট। এই যে ইংলিশ সেন্টেন্সটা আছে এটা দেখবেন এমসিকিউ পরীক্ষায় হুবহু তুলে দিয়েছে। পরীক্ষার হলে গিয়ে দেখবেন অনেকে আসলেন ইংলিশে এক্সপার্ট, কিন্তু এক্সপার্ট আপনি ঠিক আছে, কিন্তু কোন সেকশন থেকে লিখে দিছে সেটা আপনি যদি ভালো করে পড়ে না যান তাহলে কি লিখতে পারবেন? পারবেন না। হ্যাঁ, আপনি বুঝতেছেন যে এটা এই কথা বলেছে যে সাক্ষী হিসেবে তলব করা যায় না, এমন ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক, কিন্তু এটা কোথায় আছে সেটা জানেন, সেটাও জানতে হবে, কি বলা আছে ইংলিশে সেটাও জানতে হবে। তাহলে 32 তে বলা আছে, কেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রিলেভেন্ট ফ্যাক্ট বাই পারসন হু ইজ ডেড অর ক্যান নট বি ফাউন্ড ইট ইজ রিলেভেন্ট। অর্থাৎ সাক্ষী হিসাবে তলব করা যায় না এমন ব্যক্তির বক্তব্য কি হবে? এমন ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক হবে। তাহলে কয়জন ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক হবে? উত্তর হবে 4 জন ব্যক্তির বক্তব্য। কোন 4 জন ব্যক্তি? যে ব্যক্তি হলো মৃত, যে ব্যক্তি কি? যে ব্যক্তি হলো নিখোঁজ, যে ব্যক্তি সাক্ষ্য প্রদানে অযোগ্য, যাকে উপস্থিত করার সময় এবং ব্যয় সাপেক্ষ। এই 4 জন ব্যক্তির বক্তব্য ৮ টি ক্ষেত্রে কি হবে? ৮ টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি চলেই আসে, সাক্ষী হিসেবে তলব করা যায় না এমন কয়জন ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক? তাহলে সাক্ষী হিসেবে তলব করা যায় না এমন ৮ জন ব্যক্তির বক্তব্য কি হবে? প্রাসঙ্গিক হবে। হ্যাঁ? দুঃখিত, ৪ জন ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক হবে। কয়টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? ৮ টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। আবার রিপিট করে বলতেছি, সাক্ষী হিসেবে তলব করা যায় না এমন কয়জন ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক? ৪ জন ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক। কয়টি ক্ষেত্রে প্রাসঙ্গিক? ৮ টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। প্রথমেই বলা আছে ডাইং ডিক্লারেশন। আমাদের এইখানে একটা মার্ডার হয়েছিল। আপনারা জানেন যে আমরা যারা নরসিংদী, নারায়ণগঞ্জ জেলাবাসী আছি, গাজীপুর জেলাবাসী আছি, আমাদের এখানে প্রচুর পরিমাণ হত্যাকাণ্ড হয়, মার্ডার হয়। প্রতিদিনই হয়। গতকালকেও হয়েছে ডাবল মার্ডার। তার আগের দিনও ডাবল মার্ডার হয়েছে। প্রতিদিনই হচ্ছে। আর এখন তো বুঝতেছেনই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি একটা নিয়ন্ত্রণে নাই। কে কখন কাকে মেরে ফেলে। তাহলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে, চেয়ারম্যান মার্ডার আমাদের এলাকার আরেকজন ব্যক্তিকে কি করলো? গুলি করলো। এখন গুলি করার উদ্দেশ্য কি? তাকে মেরে ফেলা। এখন সে মরল না।
আদামরা হলো। এখন সে গুলি খেয়ে আইসা আপনাকে বলল, আমাকে কি করেছে? আমাকে এরকম ব্যক্তি গুলি করেছে। তাইলে যে গুলি খেয়ে এসে আপনাকে বলল, উনাকে এরকম ব্যক্তি কি করেছে? হ্যাঁ, গুলি করেছে। তাহলে উনার যে বক্তব্যটা, এই কথা আপনাকে বলে যে, আমাকে এরকম ব্যক্তি গুলি করেছে, আমাকে বাঁচান। আমাকে কি করেন? আমাকে বাঁচান। এই কথা বলে সে সাথে, সাথে মারা গেল। অর্থাৎ একজন ব্যক্তি গুলি খাইলো, গুলি খেয়ে তারপরে হচ্ছে দৌড় দিল। দৌড় দিয়ে সে প্রাণপণ বাঁচার জন্য অবশেষে আপনাকে খুঁজে পেল। আপনাকে বলল, "আমাকে বাঁচান।" আমাকে কি করেছে? আমাকে এরকম ব্যক্তি গুলি করেছে। এই কথা বলে সে সাথে, সাথেই মারা গেল। তাহলে আপনার কাছে যে বক্তব্যটা দিয়ে গেল যে সে তাকে কে গুলি করেছে? মৃত্যুর কারণ সম্পর্কে যদিও সে এখন পৃথিবীতে নাই, কিন্তু তার এই বক্তব্যটা কি হবে? তার এই বক্তব্যটা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে, প্রাসঙ্গিক হবে। তাহলে ৩২ এর ১ এ বলা আছে, যখন এটার মৃত্যুর কারণ সম্পর্কিত হয়, তাহলে যদি কোন ব্যক্তি মৃত্যুর কারণ নিয়ে কোন বিবৃতি দেয়, তাকে বলা হয় ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা। তাহলে মৃত্যুকালীন ঘোষণা কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। তবে ওই ব্যক্তি যদি বেঁচে যান, তাহলে কিন্তু সেটা কি হবে না? ডাইং ডিক্লারেশন হবে না। তাহলে যেই ব্যক্তি ডাইং ডিক্লারেশন করতেছেন, আপনার কাছে এসে বললেন, "আমাকে এমন ব্যক্তি গুলি করেছে।" তাতে এই কথা বলে অজ্ঞান হয়ে গেলেন। উনি আর মারা গেলেন না। তাহলে ওই বক্তব্যটা আর কি হবে না? ডাইং ডিক্লারেশন হবে না। অর্থাৎ জখমী ব্যক্তি, হ্যাঁ? মারা যাচ্ছে। মারা যাওয়ার পূর্বে সে যে কথাগুলো বলে যায়, তাকেই বলা হয় কি? ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা। এই মৃত্যুকালীন ঘোষণা সেটা লিখিতভাবেও হতে পারে, মৌখিকভাবেও হতে পারে, আকার ইঙ্গিতের মাধ্যমেও হতে পারে। এই মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে কি হবে? গৃহীত হবে এবং প্রাসঙ্গিক হবে। এই মৃত্যুকালীন ঘোষণা ম্যাজিস্ট্রেট, ডাক্তার এর কাছে প্রকাশ করতে হবে, প্রদান করতে হবে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যে কারো কাছে কি করা যাবে? এই মৃত্যুকালীন ঘোষণা দেয়া যাবে। তবে হ্যাঁ, ম্যাজিস্ট্রেট বা ডাক্তারের কাছে যদি দেয়া হয় সেটার গ্রহণযোগ্যতা বেশি। এখন এক ব্যক্তি গুলি খাইছে। গুলি খেয়ে এসে আপনাকে বলতেছে, এমন ব্যক্তি গুলি করেছে আমাকে। এই কথা বলে সে বলল আপনাকে যে, "আমি আর মনে হয় বাঁচবো না। আমার তো অবস্থা খারাপ। তো আমার উত্তরের যেই ১০% জমি আছে সেটা আপনাকে একটা দায়িত্ব দিয়ে যাই। আপনি সেই ১০% জমি আমার যে ছোট মেয়ে আছে, হ্যাঁ? সেই ছোট মেয়েকে আপনি একটু দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।" এই কথা বলে সে সাথে সাথেই আ দুনিয়ার মায়া ত্যাগ করল। তাহলে আপনাকে যে বলল জমিদানের বিষয়ে এই স্বীকৃতিটা এই যে বক্তব্যটা দিল এটা কি প্রাসঙ্গিক হবে? এটা আর প্রাসঙ্গিক হবে না। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা যেটা প্রাসঙ্গিক সেটা শুধুমাত্র মৃত্যুর কারণ সম্পর্কিত হতে হবে। অন্য কোনো বিষয়ে যদি সে বলে সেটা আর কি হবে না। জমিদান বা অন্য কোনো বিষয়ে যদি বলা হয় সেটা প্রাসঙ্গিক হবে না। ৩২ এর ২ এ বলা আছে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত বিবৃতি প্রাসঙ্গিক। আর বাকি যেগুলো আছে সেগুলো আপনারা রিডিং করে নিবেন। তাহলে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত বিবৃতি কিভাবে প্রাসঙ্গিক হয়? দেখেন আমাদের ১ নাম্বার উদাহরণে দেয়া আছে, কয়ের জন্ম তারিখ সম্পর্কে প্রশ্ন উঠেছে। জনৈক মৃত সার্জন তার দৈনন্দিন কার্যসমূহ প্রসঙ্গে যে ডায়েরি লিখতেন তাতে লিপিবদ্ধ করলেন একটা নির্ধারিত তারিখে কয়ের মাতার প্রসবকালে ওই মৃত সার্জন ওইখানে কি ছিলেন? ওইখানে উপস্থিত ছিলেন এবং সেখানে তার কি হয়েছিল? একটি পুত্র সন্তান জন্ম হয়েছিল। তাহলে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রহিমের মার, হ্যাঁ, সকিনা বিবির যে একটা পুত্র সন্তান জন্ম হয়েছিল ১৯৮০ সালে। হ্যাঁ? তা এখন পুত্রের জন্ম তারিখ সম্পর্কে প্রশ্ন উঠেছে। ওই যে রেজিস্টার বুকে মৃত সিভিল সার্জন যে লিখে গিয়েছিলেন, সেই সার্জনের যে তারিখ, সেই বক্তব্যটা, সেই বিবৃতিটা কি হবে? প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। যদিও সেই সার্জন এখন আর পৃথিবীর বুকে বেঁচে নেই। তাহলে আমাদের ৩২ এর ২ এ কি বলা আছে? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ৩২ এর ১, ৩২ এর ২ যে দৈনন্দিন সাধারণ কার্যক্রম পরিচালনার সময় তাহলে ডাক্তার উনি পেশাগত দায়িত্ব পরিচালনার সময় উনি কি করেছেন? ও সরকারি যে রেজিস্টার খাতা আছে সেখানে কার আপনার হচ্ছে কাজ করতেছেন, কার হচ্ছে প্রসব কালে উনি উপস্থিত ছিলেন সেই বিষয়টাই উনি লিখতেছেন। এটা তো উনার দায়িত্ব। সেই বিষয়টা কি হবে? আপনার প্রাসঙ্গিক হবে। যদিও যিনি লিখেছেন তিনি এখন পৃথিবীতে নেই। বাকিতে যে পয়েন্ট গুলো আছে এগুলো আপনারা শুধু হেডিংস পড়ে নিবেন। শিরোনাম। ৩৩ এ বলা আছে, পূর্বে প্রদত্ত সাক্ষ্য পরবর্তী মামলায় কিংবা পূর্বের মামলার পরবর্তী অংশে প্রাসঙ্গিক। ২ টা পয়েন্ট। পূর্বে প্রদত্ত সাক্ষ্য। তাহলে সাক্ষী কিছু সাক্ষ্য দিয়েছে।
এখন যেই সাক্ষ্যটা দিয়েছে এটা ধরেন সম্পূর্ণ আসামির বিরুদ্ধে গিয়েছে। এখন আসামিরা ফুলে ফুসে একাকার। পরে আবার অর্ধেক সাক্ষ্য দেওয়ার পর সাক্ষী আবার সাক্ষ্য দিতে আসছে। হ্যাঁ? এখন যেদিন সাক্ষ্য দিতে আসছে সেদিন সাক্ষীকে কি করা হলো? সাক্ষীকে সাদা হাইএক্স গাড়ি আসলো। সাদা হাইএক্স গাড়ি এসে তারপরে হচ্ছে সাক্ষীকে তুলে নিয়ে গেল। এর পূর্বে কিছু কিন্তু কি করেছে? হুম, হ্যাঁ, পূর্বে কিন্তু কিছু সাক্ষ্য দিয়েছে। তাহলে পূর্বে যেই সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষ্যটা কি হবে? সেই সাক্ষ্যটা প্রাসঙ্গিক হবে। কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? পূর্বের মামলার পরবর্তী অংশে প্রাসঙ্গিক হবে বা পরবর্তীতে যদি এই বিষয় নিয়ে মামলা হয়, সেই মামলায় কি হবে? সেই মামলায়ও প্রাসঙ্গিক হবে। তাহলে পূর্বের মামলার পরবর্তী অংশে বা পরবর্তী মামলায় পূর্বে প্রদত্ত সাক্ষ্যটা কি হবে? সাক্ষ্যটা প্রাসঙ্গিক হবে। যদিও তাকে কি করে? বিরুদ্ধ পক্ষ আটকে রাখে। অথবা সে মারা যায়, অথবা সে নিখোঁজ হয়, অথবা সে অসমর্থ হয়, অথবা সাক্ষীকে নিয়ে আসা সময় এবং ব্যয় সাপেক্ষ হয়। অর্থাৎ পূর্বে প্রদত্ত সাক্ষ্য পরবর্তী মামলায় কিংবা পূর্বের মামলার পরবর্তী অংশে প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। থ্যাংক ইউ।